91-96 সালে একটু মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু সেইটাও কিন্তু স্বীকৃতি আসে নাই। 91 নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 সালে আওয়ামী লীগ আসলো, সেখানে বিএনপি বলছে স্থূল কারচুপি হয়েছে। এছাড়া তাও কিন্তু স্বীকৃতি হয় নাই, সর্বদলীয়ভাবে স্বীকৃতি আসে নাই একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের 53 বছরে 54 বছর কোনো রেকর্ড নাই। ভোট ডাকাতি, ভোট চুরি, দিনের ভোট রাতে করা, ব্যালট কাটিয়া ঢুকানো, বাক্স ছিনতাই করা, অস্ত্র দিয়ে ঠেকাইয়া আপনার এজেন্ট বের করে দেওয়া, এই যে কতগুলা নির্বাচনের নামে নৈরাজ্য, কলঙ্ক, এইটা থেকে জাতিকে পরিত্রাণ করার জন্যে আমরা সারা দেশের, এই বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষাবিদ, অনেক আইনবিদ, অনেক বিচারক, অনেক রাজনীতির সাথে কথা বলেছি। আমরা কথা বলার পরে এবং অনেক দেশের তথ্য আমরা নিয়েছি এবং তাদের রাষ্ট্রদূতদের সাথে আমরা মিটিং করেছি, যেসব দেশে পিআর আছে তাদের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি আমরা। কিন্তু তারপরে আমরা দেখলাম যদি দেশটাকে একটা সুন্দর কার্যকরী সংসদ করতে হয়, জনমতের শতভাগ প্রতিফলন ঘটাইতে হয়, হ্যাঁ, দুর্নীতি দুঃশাসনমুক্ত একটা দেশ গঠন করতে হয়, তাহলে পিআরের কোনো বিকল্প নাই। এখন যেটা পিআর যে দাবিটা, আজকের পিআরটা কিন্তু একটা গণ দাবিতে পরিণত হয়েছে। আমরা ওখানে পরিষ্কার বলেছি, ঐক্যমত্য কমিশনে বলেছি, আপনারা এই পিআর নিয়ে আলোচনা আনেন না কেন? সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে? সংসদ নির্বাচন আছে সংবিধানে, এফপিটিপি হবে না পিআর, এই কথাও তো লেখা নাই। তা আপনি এই পিআর পদ্ধতিটা আনেন আলোচনায়, আমরা এটা কথা বলি। যদি এখানে এরপরেও আমরা বলছি, যদি পিআর যদি আপনারা এটা পছন্দ না করেন, কিছু কিছু লোকের কারণে যদি ঠিকমতো কথা বলতে না পারেন, তা পিআর উপর একটা গণভোট দেন। এটা কোনটা চাবে? আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, উনি বলছেন এটা একটা বেস্ট পদ্ধতি, আমার এত ঝুঁকি নিতে হয় না, এত আর্মি পুলিশ আনসার এগুলো দরকার হয় না যদি পিআর পদ্ধতি হয়। নির্বাচন কমিশনকে আপনাদের পক্ষে, আমি পিআরের পক্ষে না, পিআরের পক্ষে তো দুর্ভাগ্যজনক হলেও আমরা ওনাকে নাম সিলেক্ট করেছিলাম, ওই যে এখন যে আছেন ওনার নাম আমরাই কিন্তু সিলেক্ট করেছিলাম, যে ওই যে প্রস্তাবনার মধ্যে উনি আমাদের 4 জনের মধ্যে উনি টেকছে। সেই হিসাবে আমরা পিআর নিয়ে ওনার সাথে কথা বলছি, এটা একটা বেস্ট পদ্ধতি, কিন্তু উপর থেকে আসা লাগবে। তো উপর থেকে আমাকে বলা লাগবে যে পিআর সিস্টেমে নির্বাচন হবে, তা তো আসে না, উপর থেকে আসে না। এই উপর থেকে আসে না। উপরটা কোনটা? উপর হলো ডক্টর ইউনূস। হ্যাঁ, এই সরকার থেকে আসতে হবে তো, এইটাই তো। আর ইউনূস সাহেব তো কথা বলে অন্যদিকে তাকাইয়া। উনি লন্ডনে তারেকের সাথে দেখা করার আগে যে ইউনূস ছিলেন, দেখা করার পর সেই ইউনূস নাই। উনি নানান ধরনের কথা উনি পরিবর্তন হয়ে যায়। উনি প্রথম বললেন কি যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 26শে জুন। আবার বললেন কি নির্বাচন হবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। আবার উনি বললেন নির্বাচন হবে আপনার কি বলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। মাঝামাঝি একটা সময় পেয়েছি। না, মাঝামাঝি সময় না, এই কথাটা তো উনি রাজনৈতিক দলের সাথে কথা বলে, রাজনৈতিক দলেই তো অনেক ক্ষমতা বসাইছে, কিন্তু উনি একটা দলের সাথে কথা বলে উনি এই তারিখ ঘোষণা করেছেন। উনি যেদিন প্রোক্লামেশন কথাও রাখে না, বিএনপি কি না, এইটাই বলছে, ফেব্রুয়ারির কথা বলছে তারা, রোজার আগে কথা এটা বিএনপি বলেছে। তারপরে উনি প্রোক্লামেশনে ঘোষণা করলেন, কোন রাজনৈতিক 2-1টা দলের সাথে উনি কথা বলেছেন, তাদের কাছে উনি ওই লিখিত ইটা দিয়েছেন, অন্য কোনো দলের সাথে এটা দেয় নাই। উনি ওখানে ঘোষণা করলেন। উনি ঘোষণা করার পরে ওই দিনই উনি 8 তারিখে যেদিন ক্ষমতা বসে ওই তারিখে উনি ঘোষণা করলেন নির্বাচনের তারিখটা, কিন্তু ওই তারিখেই কিন্তু উনি ঘোষণা করলেন যে নির্বাচন এই তারিখে হবে। এই যে ঘটনাটা, এইটা অন্যান্য দলের মধ্যে, এদেশের জনগণের মধ্যে আগে তো ওনার প্রতি একটা আস্থা ছিল, হ্যাঁ, উনি একটা দৃঢ়তা সম্পন্ন, উনি ভালো, হ্যাঁ, ভালো লোকের কোনো সন্ধান, উনি একটা ভালো লোক। কিন্তু রাজনীতি করা এক জিনিস, রাজনীতি এক জিনিস। উনি যখন উপদেষ্টা হয়, তখন আমাদের আমির সাহেবকে জিজ্ঞেছিল যে ইউনূস সাহেব সম্বন্ধে আপনার কি ধারণা। উনি বলছেন উনি একজন অর্থনীতিবিদ, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, উনি একজন ভালো অর্থনীতি, কিন্তু রাজনীতিবিদ কিনা এটা ওনার কর্মকাণ্ড দেখে আমার মন্তব্য করতে হবে, এখন আমি মন্তব্য করতে পারবো না। কিন্তু উনি অর্থনীতিবিদ হিসেবে, আজকে আপনি দেখেন ফখরুদ্দিন সাহেব যখন এই আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিলেন, সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসী সব প্যাক করে ফেলাইছিল, এই সব বন্ধ হয়ে গেছিল, মব বন্ধ করে ফেলাইছিল উনি, এই যে ফখরুদ্দিন সাহেব। আমরা 2.5 ঘন্টা বক্তব্য তার সাথে, এক দল 2.5 ঘন্টা কথা বলছি তাদের সাথে 2.5 ঘন্টা কথা বলেছি। তারপরে আর উনি কি করেন, উনি সব দল ডাকেন, উনি একটা প্রথম একটু 10 মিনিট 5 মিনিট কথা বলেন, তারপরে উনি কি বলেন, এই সবাই বক্তব্য আধা ঘন্টার মধ্যে ওনার প্রোগ্রাম শেষ, সবগুলো দলগুলো আধা ঘন্টা বা সর্বনিম্ন 1 ঘন্টা, এর মধ্যে উনি সব বক্তব্য শেষ করে উনি বলেন যে আমি নোট করছি, আর কোনো কথা নাই, উনি নোট করছে। তাহলে বোঝা গেল দেশের এই জাতীয় সংকট, যেখানে বিশাল বৃহত্তর শক্তি যারা আপনার স্বাধীনতার পর থেকেই দেশের বুদ্ধি যারা ষড়যন্ত্র করছে, ভারতের যারা স্বার্থ হাসিল করার জন্য যারা ভারতের এজেন্ট হিসাবে দেশে কাজ করছে, শেখ মুজিব থেকে শুরু করে এই হাসিনা পর্যন্ত সবাই করেছে। কাজে এইটাকে একটা উৎখাত করেছে জনগণ। আমি সেখানে প্রশ্ন জানাবো, এখন আপনার বর্তমান যে সিস্টেমে আছে নির্বাচন, এটাতে আপনাদের চ্যালেঞ্জটা কোথায়? না, চ্যালেঞ্জটা হলো 53 বছর, চ্যালেঞ্জটা হলো এই দেশে দুর্নীতি, আমরা ভোট ডাকাতি এটা বন্ধ হবে না,
পেশি শক্তি। কিন্তু এটা হলে বন্ধ হবে? হ্যাঁ, অবশ্যই বন্ধ হবে। কেন বন্ধ হবে? তখন তো একজন প্রার্থী যখন 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা দিয়ে নমিনেশন নেয়, তারপর আরো 10 কোটি টাকা খরচ করে, কিন্তু আমার এটা হতেই হবে। আমার এখানে একটা বাণিজ্য, তো এদেশের এমপি মন্ত্রী হতো একটা বিশাল বাণিজ্য। ওই একজন নাটোরে দেখছেন না, আওয়ামী লীগ একজন বলছে আমি বেশি চুরি করবো না, আমার 1 কোটি 65 লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকাটা আমি এখান থেকে নেবো। কে বলছে? তো আজকে যারা 10-20 কোটি টাকা খরচ করে যারা এমপি মন্ত্রী হয়, তারা তো চাইবে যে এই টাকাটা আমি কেমনে আমি আদায় করে নেবো, উশাল করে নেবো। এই জন্য কোনো প্রার্থী না থাকলে এই কাজটা করতে পারবে না তারা। এবং মনোনয়ন বাণিজ্য, হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এক জায়গা থেকে 10 জন মনোনয়ন পাবে, যে বেশি টাকা দেবে তাকে মনোনয়ন হবে। এভাবে হবে না? হ্যাঁ, এই না, এভাবে হবে না। এভাবে তো আমি বলছি 300 নাম আমরা তালিকা করব, তালিকার ওটা নির্বাচন কমিশনের কাছে দেবো, ওটা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপাবো, বিভিন্ন বিলবোর্ডে দেবো। 300 প্রার্থীর নাম, তাদের সততা, তাদের যোগ্যতা কি, এই যে জানবে, পাবলিক জানবে, আগেই জানবে। যদি মনে করেন আমরা 10% ভোট পাই, 30 জন পার্লামেন্টে যাবে, নিচ থেকে, সিরিয়াল থেকে, নিচ থেকে না, উপর থেকে না, নিচ থেকে 1, 2, 3, 4 তো। তারপর যদি 20% 60 জন, এভাবে কিন্তু এভাবে যাবে। এটার মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকে, কোনো সন্ত্রাসী থাকে, বিগত দিনে চোর থাকে, টাকা পয়সার থাকে, 360 বাড়ি থাকে যাদের লন্ডনে, এই সব লোক তো আর মানুষ পাবলিকে ভোট দেবে না, প্যানেল হারিয়ে যাবে। হ্যাঁ, প্যানেল হারিয়ে যাবে। আমার টোটাল দলই তো বিলুপ্ত হয়ে যাবে যদি এই সব দুর্নীতিবাজদের দেই। এখন এইটা আমি একটু বলি, কমন যে বিতর্কগুলি আসছে, যে কমন সেন্স থেকে মানুষ যে প্রশ্নগুলো উঠাচ্ছে, এটা হলো যে প্রত্যেকটা অঞ্চলে তো মানুষ চায় যে কেউ না কেউ তাদের প্রতিনিধিত্ব করুক, তাদের অঞ্চলকে দেখভাল করুক, তাদেরকে দেখভাল করুক। সেই হিসেবে আপনার আমি এটা একটা মজার প্রশ্ন, যারা পিআর চায় না তাদের মধ্যে কিন্তু এই একটা প্রশ্ন থাকে যে ভোট দেবে সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। তা বলে এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা। এটা অজ্ঞতা এই জন্যে 91 দেশে পিআর আছে। এখন সেই দেশগুলো দুই একটা দেশ না, নেপাল, সরকার পতন দুর্নীতির কারণে, দুর্নীতি করার কারণে, কিন্তু পিআর এর কারণে পতন হয় না, দুর্নীতির কারণে পতন। পিআর এর কারণে হয়নি, পিআর এর কারণে হয় না, দুর্নীতির কারণে হয়েছে। সরকার তো স্টেবল হয় না। না, সব জায়গায় শুনেন, যে কোনো প্রশ্ন কি করছে, এক গ্রুপ চলে যায় আর গ্রুপের কাছে, তাতে কিছু হয় না। এই সিস্টেম আছে। আপনি বলেন যে কোয়ালিশন করলে 6 মাসের মধ্যে যাইতে পারবে না। যেটা হলো যে এই যে ঘটনাটা, এইটা হচ্ছে কি, পার্লামেন্ট মেম্বার, উনি যে এমপি হলো একজন পার্লামেন্ট মেম্বার, উনি আইনসভার সদস্য, উনি এলাকা দেখবেন কেন, এলাকার স্থানীয় সদস্য আছে না, উপজেলা চেয়ারম্যান আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে না, তো ও একজন এমপি তো এখানে বইয়া সুন্দর সুন্দর আইন পাস করবে, কেমনে বাজেট পাস করবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, আন্তর্জাতিক সম্পর্কটা কেমনে হবে, আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কেমনে মোকাবেলা, এই কাম করে উনি পার্লামেন্টে বসা, উনি তো এলাকায় গম ভাগ করতে যাবে না, রাস্তা কাবি খাটার এই সব কাজে উনি ভাগ বসাবে না। একজন এখন এমপিরা কি করে, একটা প্রাইমারির একজন পিয়ন নিয়োগেও সে হস্তক্ষেপ করে টাকা খায়, এমপিরা খায়। এই যে ঘটনাটা, এইটা তো করতে পারবে না, এইটা আইন সবাইটাই তো বোঝে না। এটা যে আইনসভা, উনি আইনসভার সদস্য, এই গুরুত্বটাই তো ওনারা বুঝে আসতেছে না। এই জন্য বলে আমার স্থানীয়, স্থানীয় বলে স্থানীয় সরকার যারা আছে ওরা কি করবে, প্রত্যেক জায়গায় এমপি যখন হস্তক্ষেপ করছে, তখন কিন্তু ওই উপজেলা চেয়ারম্যানের সাথে এমপি একটা ফ্রিকশন হয়েছে, একটা দ্বন্দ্ব, এটা সব জায়গায় লেগে আছে। আরেকটা করে কি জানেন, এমপিরা, আমরা একটা দাবি করছিলাম যে এই সংসদ নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা দেয় আগে, ফায়দা হইতো কি, আর এমপি যখন সংসদ নির্বাচন আগে হয়, তখন ওই এমপি শালাকে উপজেলা চেয়ার বানায়, বগুড়া জেলা পরিষদ সদস্য বানায়, অমুককে বাইকনারে ইউনিয়নের চেয়ার বানায়, এমনি করে সব জায়গায় স্বজন প্রীতি করে, এই একটা প্রভাব বলয় সৃষ্টি করে। ওই ইউনিয়নটা, উনি ওই ইউনিয়নের তো প্রধানমন্ত্রী, 300 প্রার্থী, 300 এমপি, ওই একটা জায়গায় একজন প্রধানমন্ত্রী বসে থাকে। কাজে এই জায়গাটাকে পরিত্রাণ করার জন্য আমরা দেশ, জাতি, মানবতার কল্যাণের জন্য সারা দুনিয়ার উন্নত দেশের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি, বুদ্ধিজীবীর সাথে আলোচনা করেছি, আমরা সিডাবে কতগুলো প্রোগ্রাম করছি, সিডাবে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করছি। এটা কি আপনাদের শরিয়া আইনের সাথে যায়? কোনটা? হ্যাঁ, যাবে না কেন? শরিয়া আইন হলো জনমত, আপনার জনমতটার উপরেই তো শরিয়া আইন। জনগণ কি চায়, তো সেই জনগণ তো চাওয়ার যে আপনার একটা সুযোগ আমরা কখনো দিই নাই, 53 বছরে জনগণের চাওয়ার কোনো সুযোগ আমরা দেই নাই, এইটা কখনো দিতে পারি নাই, জনগণের চাওয়াই নাই। দিনের পর রাতে হয়, ডাকাতি হয়, বেশ ব্যালটে ঢুকানো হয়। আমার একজন আত্মীয় আছে পুলিশ অফিসার, কয় যে আমরা তো আগে এই যে 40,000 50,000 ভোট ঢুকাই দিচ্ছি আগে, বলেন এই নির্দেশ, তাদের নির্দেশ ছিল এইভাবে। কাজে এই দিক থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, রাজনৈতিক দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্যে, দেশের একটা স্থায়ী শান্তি, মানবতার সার্বিক মুক্তির জন্য আমরা সারা দুনিয়া 91টা দেশে এই পিআর আছে। ওনার নেপাল আর ইসরায়েলের কথা নেই, ওনার তো তুরস্কের কথা নেই না, তুরস্ক তো পিআর, ওনার তো এই যে ইন্দোনেশিয়ার কথা নেই না, ওনার তো ব্রাজিলের কথা নেই না, সাউথ আফ্রিকার কথা নেই না, ওনার তো এই যে ভেনেজুয়েলার কথা নেই না, এই ওনার তো সুইজারল্যান্ডের কথা নেই না, ডেনমার্কের কথা নেই না, কি বোঝেন নাকি? কাজে আনলে কোনটা, নেপাল, এই নেপাল, ভূপাল, হ্যাঁ, এইগুলা কোথায় নিয়ে একটা দৃষ্টান্ত দিয়ে ইসরায়েল। আচ্ছা, ইসরায়েল কি কোনো একটা ভালো রাষ্ট্র? এটা একটা অবৈধ রাষ্ট্র, ইসরায়েল অবৈধ রাষ্ট্র। এইটা আনে যে নেপাল এই হয়েছে, ইসরায়েল হয়েছে, কিন্তু তুরস্কের কথা বলে না।
ভালো ভালো উন্নত দেশের কথা তা কিন্তু বলে না। কাজে এই জন্য আমরা আবার এই দেশের কিন্তু বারবার ফেসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। আর ফেসিবাদের স্থায়ী নির্মূল করার জন্য, ফেসিবাদ ভুক্ত একটা দেশ গড়ার জন্য ধন্যবাদ। কিন্তু পিয়ারের কোনো বিকল্প নাই। আপনাকে ধন্যবাদ। ডক্টর মজিবুর রহমান চৌধুরী, মাত্র কয়েক মাস আছে, এই কয়েক মাসে কি আপনি মনে করেন যেটি সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যেটি ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেছেন, সংবিধান, এই সংবিধানকে কিন্তু কোনো না কোনোভাবেই এখানে আপনি লিঙ্ক না করে তো আপনি নিজের মতো করে একটা পুরো নির্বাচন সিস্টেমটাকে পরিবর্তন করতে পারেন না। এই চ্যালেঞ্জ ভবিষ্যতে এটা একটা অধ্যাদেশ করবেন আপনি 2006-এ আপনি কি করছেন? আপনি সেখানে ভোটার আইডি করছেন, সেখানে আপনার পিপিআর এই ইসের মধ্যেই আছে, আপনার আমাদের যে সংবিধানের মধ্যেই আছে। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটার কোনো না, এটা সিস্টেম। এই সিস্টেমটাকে যদি করতে হয় আপনার করবেন, ওই অধ্যাদেশ করবে, অর্ডিন্যান্স করবে, পরে এটা কেউ যারা সংসদে র্যাটিফাই করবে, র্যাটিফাই না করলে সংসদ ভেঙে যাবে, আবার নতুন করে ইলেকশন করবে। এখন কথাটা হচ্ছে কি, আমি এখন সবার সাথে একমত হলো ফ্যাসিজমকে যদি আপনি ফিরাইতে হয়, ফ্যাসিজম শেখ হাসিনা তো একটা নাম, কিন্তু ফ্যাসিজম কিন্তু একটা পদ্ধতি। শেখ হাসিনার পরিবর্তে যদি আর এক লোক আইসার ফ্যাসিস্ট হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো লাভ হইল না। আপনি দেখেন 12টা নির্বাচন হয়েছে এই পর্যন্ত, তার মধ্যে মাত্র 4টে নির্বাচন মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়েছে। 91-এর নির্বাচনটা, 96-এর জুনের নির্বাচন, 2001-এর নির্বাচন এবং 2008-এর নির্বাচন, এটাকে মোটামুটি সবাই মাইনে নিচ্ছে। এই 12টা নির্বাচনের মধ্যে একবার মাত্র পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে 2001-এ, যেটা আওয়ামী লীগ বিএনপির হাতে দিছে। এখন পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হইতেছে সবচেয়ে বড় ইন্ডিকেটর গণতান্ত্রিক প্রক্রিয়ার, সেটা মানে 10%ও না বাংলাদেশের জন্য। এইখানে যে জিনিসটা হয় বর্তমান যে সিস্টেমটায়, এইখানে এক ব্যক্তির একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে, ব্যাপক ইন্টারেস্ট থাকে, আমাকে ওইখানে উইন করতে হবে, তার সন্ডা পান্ডা গুন্ডা দিয়া ব্যালট যত রকমের কায়দা কানুন আছে করে সে উইন করে যায়। এখন পার্টির অবজেক্টিভ হচ্ছে এই সিস্টেমে তার ক্ষমতায় যাইতে হবে। তার ক্ষমতায় যাইতে হলে গুন্ডা হোক সন্ডা হোক, সে তো সিটটা নিয়ে আসতেছে। তার তো সংসদে 151টা সিট দরকার, সে 151টা গুন্ডায় যদি তাকে সিট এনে দেয়, সে হবে, মানে 151টা গুন্ডাকে এসে দিবে। এটা হলো রিয়ালিটি। আর পিআর সিস্টেমে আপনি দিতেছেন কিন্তু একটা র্যাঙ্কড প্যানেল। আপনি যে আপনার সব যেটা বললেন যে 1 থেকে আপনার 200-300 পর্যন্ত, যেমন ধরেন একটা দল, ওনার দল আমি ধরে নেই মডেস্ট ওয়েতে কিছু, মানে জাস্ট 5% যদি ভোট পায়, ওনার সব জায়গায় ভোট আছে, কিন্তু কোনো জায়গায় যথেষ্ট পরিমাণ ভোট নাই যে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে হারানোর মতো কিন্তু নাই। এখন যদি 5% পায়, তাহলে তো ওরা 15টা সিট পায়, কিন্তু 15টা সিট এখন পাচ্ছে না। একটা সিট পাওয়ায় ওনাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, এই নেগোশিয়েট করতে হয়, ভাই আমি সব জায়গায় তোমাদের ভোট দেবো, তুমি আমার এই সিটটা ছেড়ে দাও। এই জিনিসটা আর হবে না। আর একটা কথা বলে যে ভোট দিব কি সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে হবে, মালদ্বীপ অন্য কান্ট্রি। যদি বলেন ভোট দিব টেকটাফে, এমপি হবে তেতুলিয়াতে, সেটা মানা যায়, কিন্তু হবে কেন? আপনি ধরেন পার্টি এ ধরেন বিএনপি যদি 50% ভোট পায়, সে 150 সিট পাবে। এই 150 সিট তো সে নিয়ে নেবে, এবং তারা যে ক্যান্ডিডেটরা প্রেফারেন্স দিবে না যে কোন উইন করলে কোন সিটে যাবে। সে যদি 3টা প্রেফারেন্স দেয়, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, তাহলে সে তো 150 সিট তার পছন্দ অনুসারে নিয়ে যাচ্ছে। এরপরে ধরেন আরেকটা পার্টি, কিন্তু তাকে যে 150 জনের কথা বললো, এখন আমি ধরেন কথা আমার অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে, এবিসি একটা অঞ্চলে, এখানে সবচেয়ে বেশি ভোট বিএনপি পেল। কারণ হলো বিএনপির ওই অঞ্চলের মানুষটা ভালো ভেবেই আমরা বিএনপিকে ভোট দিলাম বা জামাতকে ভোট দিলাম। তা আমরা তো আশা করেছি আমাদের পছন্দের ওই লোকটা আমাদের প্রতিনিধি হবে, কিন্তু বিএনপির হিসাবে যদি ওই এলাকাতে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেবে 150 জনের মধ্যে, শুনেন না, এখানে যে পার্টিটা সিলেক্ট করবে, র্যাঙ্কিং করবে, সে দেখবে এখন আপনার ওই ক্যান্ডিডেটটাকে যদি সে 250 নম্বরে দেয়, তার মানে সে এমপি হতে পারবে না, 250 সিট পাবে না তো, রাইট? তাহলে ওই এলাকার লোকে ভোট দেবে না। ওই এলাকার লোকের ম্যাক্সিমাম ভোট পাওয়ার জন্য বিএনপির যেটা করতে হবে, তাকে র্যাঙ্কিংয়ে উপরের দিকে রাখবে, যে ওয়াটারমার্ক বলে। ওয়াটারমার্ক হচ্ছে একটা এস্টিমেটেড পার্সেন্টেজ আপনি পাইতে পারেন নিজেদের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে। আচ্ছা, আপনি যদি দেখেন এলাকায় সে প্রচুর ভোট পাইছে, এরকম ক্যান্ডিডেট তো আছে না, এলাকায় প্রচুর ভোট পাইছে, কিন্তু তার এত দুর্নাম যে তাকে যদি প্যানেলে থাকে উপরের দিকে, তাহলে ওই প্যানেলে অনেক সাধারণ লোক আছে, ভোট দিতে চাবে না, বিএনপিও চাবে না, বিএনপি এরাও চাবে না, বা সেই জন্য এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমে পার্টির ভিতরে বেস্ট ফেস, সবচেয়ে ভালো লোকগুলিকে সে উপরের দিকে ওই প্যানেলে দিতে বাধ্য হবে। যদি না দেয়,
নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে পার্টি, সে পয়সা খাই লাভ কি তার? তাহলে তো প্যানেলে ভোট দিবে না। আপনি এখানে তো সে এটা তো একটা প্যানেল, প্যানেল। এখন পিআরের অনেকগুলি সিস্টেম আছে, অনেকগুলি সিস্টেম আছে। আপনার এই আছে, আপনার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট আছে, যেটা নেপালে করছে, যার জন্য কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের সিম্পল মডেলটা হচ্ছে পার্টি লিস্ট ক্লোজড, পার্টি লিস্ট ক্লোজ পিআর সিস্টেম। অর্থাৎ যখন ওনার দলটা সাবমিট করবে, 300 লোক দিল বা 150 লোক দিতে পারে, যে 300 লোক দিতে পারে যে ঠিক আছে আমার দলে এই লোকগুলি আছে, তাদের নামগুলি প্রচার হলো।